এই হ্যালো এইচএসসি 24 কি অবস্থা সবার। সো আমরা আজকে চলে আসলাম অ্যাকাউন্টিংয়ের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ সলভ করতে, যেটা আমরা রেগুলার তোমরা জানো যে রাত 8টার সময় লাইভ ক্লাস নিই এবং আমরা মাঝে মাঝে কিছু কিছু এমসিকিউ পাই যেগুলো আমার মনে হয় যে না শর্ট শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদের জানানো প্রয়োজন। সামনে এইচএসসি এক্সাম এবং তারপরে যে জায়েন্ট এক্সাম অ্যাডমিশন সেখানে কাজে আসবে। সো আমরা এমসিকিউটা একটু দেখি, এটা অনেকে জানে না, অনেকে লাইভ ক্লাস ঠিক মতো করে না। সো তারপরেও আমরা যদি একটু দেখি, দেখো ব্যাপারটা কি বলে। শেষ হিসাব দিবসে অটো কোম্পানি ধারে 900 টাকার মেশিন ক্রয় করে, এই লেনদেনটি কোথায় প্রভাব ফেলবে? হ্যাঁ, আয় ব্যয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী ও স্থিতিপত্রে, তারপর শুধু আয় বিবরণীতে, শুধু স্থিতিপত্রে, নাকি কোনোটি নয়। সো ম্যাক্সিমাম স্টুডেন্ট এই অঙ্কটা যদি এইচএসসিতে নর্মালি দিবে না অ্যাডভান্স অঙ্ক, বাট অ্যাডমিশনে গিয়ে কিন্তু এই লেভেলের অঙ্ক পাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। সো আই ডোন্ট নো কে কেমনে ভিডিও দেখার সময় গেস করতেছো, বাট একটু ট্রাই করবা যে মানে ম্যাক্সিমাম ভুল করে, আর যদি পারো তাহলে কনগ্রাচুলেশনস। আমরা দেখি যে কোনটা হবে। ফার্স্টে কি করতে হয়, একটু ফোকাস করতে হয় লেনদেনে। আমরা যদি একটু লেনদেনটা ফোকাস করি ভাইয়া, দেখো শেষ হিসাব দিবসে অটো কোম্পানি ধারে 900 টাকার মেশিন ক্রয় করে, তাহলে ভাইয়া লেনদেনটা কি? লেনদেনটা হলো ধারে 900 টাকার মেশিন ক্রয়। ভাইয়া ধারে 900 টাকার মেশিন যদি ক্রয় করা হয় তাহলে এটা জার্নাল কি ভাইয়া? ওই যে মেশিন হিসাব ডেবিট, আর মেশিন হিসাব ডেবিট, আর যেহেতু আমরা ধারে ক্রয় করছি তাহলে পাওনাদার ক্রেডিট, রাইট? তাহলে আমরা জাবেদাটা কি হবে, ধরো আমরা শর্টেই লিখি, হ্যাঁ, মেশিনটা কি হবে? ডেবিট হবে, আর কি হবে ভাইয়া? পাওনাদারটা ক্রেডিট হবে। পাওনাদার কি হবে? ক্রেডিট হবে। কত টাকা ভাইয়া? টাকার অঙ্ক লেখা লাগবে না, জাস্ট তোমাদের সুবিধার্থে টাকার অঙ্ক লিখতেছি। সো বলো তো ভাইয়া, এই যে অঙ্কটা জার্নাল কি এইটা, তাহলে এবার আমাকে বলো তুমি যে সবসময় মনে রাখবে যে কোনো এক অঙ্ক আসলেই আমরা জার্নাল করে নিব। এই অঙ্ক সলভ করতে গেলে মনে মনে জার্নাল করতে হবে। আমাদের কিন্তু অঙ্ক সলভ করার টেকনিকটা জানতে হবে। সো আমরা কোনো ম্যাথ দেখলেই বা কোনো লেনদেন দেখলে আগে আমরা ওই ট্রানজ্যাকশনটা জার্নাল করব। জার্নালটা আসে মেশিন ডেবিট, পাওনাদার ক্রেডিট। এখন আগে দেখব এই দুইটা লেনদেন আমার কোন হিসাব। আমরা দেখলাম যে মেশিন এটা একটি কি, এটা একটা সম্পদ হিসাব, রাইট? মেশিন একটা সম্পদ হিসাব। পাওনাদার এটা একটা কোন হিসাব ভাই? এটা একটা দায় হিসাব। পাওনাদার কোন হিসাব? দায় হিসাব। এইবার বলো তো, এই যে লেনদেন, এই লেনদেনটা জাবেদা কি হয়েছে? এইটা আমার জাবেদার যে লেনদেন, এই দুইটা লেনদেন কাকে কাকে প্রভাবিত করছে? প্রভাবিত করছে দায়কে আর সম্পদকে। তাহলে সম্পদ আর দায় কোথায় যায় ভাইয়া? আয় ব্যয় বিবরণীতে যায়। আয় ব্যয় বিবরণীতে সম্পদ দায় যায় না। আয় ব্যয় বিবরণীতে যায় আয় এবং ব্যয়, অর্থাৎ আয় বিবরণী বলো বা বিশদায় বিবরণী বলো বা লাভ ক্ষতি বলো, সব হিসাবে শুধুমাত্র আয় আর ব্যয় যায়। মালিকানা সত্ত্ব বিবরণীতে শুধুমাত্র মালিকের মূলধনের লেনদেন এবং বিপরীত মালিকানা সত্ত্ব যেগুলো আছে উত্তোলন লভ্যাংশ, এগুলো যায়। কিন্তু সম্পদ দায়, আর আমরা জানি যে সম্পদ দায় কোথায় যায়? সম্পদ দায়, মালিকানা সত্ত্ব, এই তিনটা আইটেমই সবসময় যায় আর্থিক অবস্থার বিবরণীতে, যার আরেকটা নাম আমরা প্রায় রাত 8টার সময় লাইভ ক্লাসে বলি। এই সব জানতে হলে রাত 8টায় লাইভ ক্লাস করতে হবে। সো আমরা সবসময় বলার চেষ্টা করি যে আর্থিক বিবরণীর আরেকটা নাম কি, আর্থিক অবস্থার বিবরণীর আরেকটা নাম উদ্বৃত্তপত্র বা স্থিতিপত্র। তাহলে আমরা জানি যে দায় এবং সম্পদ আর্থিক অবস্থার বিবরণীতে যায়, আর আমরা জানি আর্থিক অবস্থার বিবরণীর আরেকটা নাম কি, স্থিতিপত্র। তাহলে এটার অ্যান্সার হবে কি ভাইয়া? এটার অ্যান্সার হবে সি নাম্বার, স্থিতিপত্র। ভাইয়া ক নাম্বার কেন হবে না? কারণ ক নাম্বারে আয় ব্যয় বিবরণী আছে বাদ। আমরা জানি যে আয় ব্যয় বিবরণীতে সম্পদ আর দায় হিসাব যায় না, মালিকানা সত্ত্ব বিবরণীতে সম্পদ আর দায় হিসাব যায় না, শুধু আয় ব্যয় বিবরণীতে সম্পদ আর দায় হিসাব যায় না, আর কোনোটি নয়, অ্যান্সার হবে না। সো আমরা আমাদের রাইট অ্যান্সার পেয়ে গেছি। সো আমাদের কিন্তু এইভাবে এই টাইপের এমসিকিউগুলো যখন একটু ক্রিটিক্যাল, একটু অ্যানালিটিক্যাল কোশ্চেন আমাদের ঢাবি বা অন্যান্য পাবলিক ইউনিভার্সিটিতে তোমরা দেখবা, তখন একটু এই কোশ্চেনগুলো জানা থাকলে আমরা সামনে জিনিসটা ভালোভাবে ওভারকাম করতে পারবো। ওকে, সো আমরা যদি আরেকটা ট্রিকি কোশ্চেন যদি আমরা তোমাদেরকে দেখাই, তাহলে আমরা একটু দেখি, হ্যাঁ, একটু জাস্ট দেখতে হবে। ওকে, সো আমরা যদি একটু দেখি, আচ্ছা দেখো, আমরা যদি এই লেনদেনটা একটু দেখি, এটা একটু কনফিউজিং লেনদেন। সো এগুলো একটু শিখতে হবে। আমরা ফার্স্টে কি বলছি যে সেবা দেওয়ার আগে প্রাপ্ত নগদ 100 টাকা। সেবা দেওয়ার আগে প্রাপ্ত নগদ 100 টাকা মানে কি বলো তো? ধরো তুমি কাউকে সেবা দিতে যাচ্ছ, সো সেবা না দিয়েই তোমাকে সে টাকা দিয়ে দিছে, মানে আলটিমেটলি সেবা দেওয়ার আগে প্রাপ্ত নগদ, মানে প্রাপ্ত মানে কি তুমি পেয়ে গেছো। মানে সেবা দেওয়ার আগে প্রাপ্ত নগদের মানে কি? অগ্রিম প্রাপ্তি। সেবা দেওয়ার আগে প্রাপ্ত নগদের মানে কি ভাইয়া? সেবা দেওয়ার আগে প্রাপ্ত নগদের মানে হলো অগ্রিম প্রাপ্তি। তা অগ্রিম প্রাপ্তি কত টাকা? অগ্রিম প্রাপ্তি কত টাকা?
100 টাকা। তা এই অগ্রিম প্রাপ্তি 100 টাকা বলছে যে এটা সংশোধনী এন্ট্রি কি হবে? তা অগ্রিম প্রাপ্তি 100 টাকার এটার জার্নাল কি ভাইয়া? অগ্রিম প্রাপ্তি 100 টাকার এটার জার্নাল কি? এটা সঠিক জার্নাল। অগ্রিম প্রাপ্তির 100 টাকা সঠিক জার্নাল কি? আমরা জানি যে অগ্রিম প্রাপ্তির আরেকটা নাম অনুপার্জিত আয়। যখন আমি কাউকে সেবা না দিয়েই অগ্রিম কোনো টাকা পেয়ে যাই, এটা আমার কাছে একটা দায়। অগ্রিম প্রাপ্তি একটা দায়। তা আমি যদি অগ্রিম কোনো একটা টাকা পাই তাহলে এটার জাবেদা কি? নগদান ডেবিট, ক্রেডিট কি হবে? দায়টা ক্রেডিট হবে, মানে অনুপার্জিত আয় ক্রেডিট হবে। তাহলে সঠিক জাবেদা কি হবে? যদি আমি অগ্রিম প্রাপ্তি পাই, নগদান ডেবিট হবে সঠিক জাবেদা। ওকে, নগদান ডেবিট। আর ক্রেডিট কি হবে? ওই যে অনুপার্জিত আয়, যেটা হলো একটা দায়, ওইটা কি হবে? অনুপার্জিত যে আয়টা, অনুপার্জিত আয়টা আমার কি হবে ভাইয়া? ক্রেডিট হবে। সেটা আমার সঠিক জাবেদা। বাট আমি ভুল করে আমি কি জাবেদা দিয়ে ফেলেছি একটু খেয়াল করি। আমরা ভুল করে এই যে জাবেদা 100 টাকা জাবেদা বইতে ভুল করে নগদান হিসাব 100 টাকা ডেবিট করেছি। হ্যাঁ, নগদান হিসাবটা 100 টাকা ডেবিটই হবে, তাই না? আমরা ভুল করে দেখো কি করেছি, আমরা কি ভুল করেছি? আমরা ভুল করেছি, আমরা নগদান ডেবিট দিয়েছি। তা আমরা তো নগদান তো ডেবিটই হবে ভাই, নগদান কি হবে? নগদান তো ডেবিটই হবে। তাহলে নগদান হিসাবে ভুল নাই, কিন্তু দেনাদার হিসাব 100 টাকা ক্রেডিট হিসাবে লিপিবদ্ধ করা হয়েছে। তার মানে আমি ভুল করে আমি ক্রেডিট হবে অনুপার্জিত আয় এটা না দিয়ে আমি যে ভুল করেছি, কি ভুল করে আমি দেনাদারকে ক্রেডিট করে ফেলেছি। তাহলে আলটিমেটলি আমার সঠিক জাবেদা কি? এই লেনদেনের অগ্রিম টাকা প্রাপ্তি, এটা সঠিক জাবেদা নগদান ডেবিট, অনুপার্জিত আয় ক্রেডিট। তাহলে ভুল করে আমি কি করে ফেলেছি? যেখানে লেখা আছে ভুল করে নগদান হিসাবে 100 টাকা ডেবিট, দেনাদার হিসাবে 100 টাকা ক্রেডিট। তো একটা জিনিস দেখো তো, নগদান হিসাবে তো কোনো ভুল নেই, মানে ডেবিট সাইডে কোনো ভুল নেই, ডেবিট সাইড সঠিক। কারণ কি? সঠিক তো নগদান হিসাবও ডেবিটই হবে, মানে অ্যাকচুয়ালি সঠিক জাবেদা কি? নগদান তো ডেবিটই হবে। তার মানে নগদান হিসাব মানে ডেবিট সাইডে কোনো ভুল নেই। তাহলে ডেবিট সাইডে কোনো চেঞ্জ আসবেই না। আসবে কারে নিয়ে? সমস্যা কারে নিয়ে? এই যে এই মহাশয়কে নিয়ে, এই যে ক্রেডিটে যে মহাশয় আছে একে নিয়ে সমস্যা। আমি ভুল করে ক্রেডিট সাইডে হবে কে? ক্রেডিট সাইডে হবে এই অনুপার্জিত আয়, কিন্তু ভুল করে আমি দেনাদার হিসাব ক্রেডিট করে ফেলেছি। সো তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো এই লেনদেনটা কিভাবে ঠিক করা যায়। সো সঠিক কথা সবসময় মনে রাখবা যে এইটার সংশোধনী জাবেদা, মানে এটা সংশোধন করতে গেলে কোন জাবেদা দেওয়া লাগবে সবসময় মনে রাখবা যে যেটা হওয়ার কথা আমরা ওইটা দেব। তাহলে যেটার ভুল হয়েছে ওইটা সংশোধন করব আগে। তাহলে ভুল হয়েছে কে? ভুল হয়ে গেছে যে অনুপার্জিত আয় ক্রেডিট হওয়ার কথা, কিন্তু দেনাদার হিসাব ক্রেডিট হয়ে গেছে। তাহলে এখন এই অনুপার্জিত আয়টা আসলে কি হওয়ার কথা? অনুপার্জিত আয় তো ক্রেডিট পাশে বসার কথা, তাই না? তাহলে আমার আগে কি করতে হবে? আমার আগে এটা সংশোধনী দিতে গেলে কি করতে হবে? ওই যে এটা সঠিক ওইটা আগে বসাতে হবে। তাহলে সঠিককে? সঠিক হলো অনুপার্জিত আয়। এটা কোন সাইডে বসার কথা? বসার কথা ক্রেডিট সাইডে। তাহলে অনুপার্জিত আয়টা আমরা এখন ক্রেডিট সাইডে বসাবো। হ্যাঁ, মনে করো আমরা অনুপার্জিত যে আয়টা, এই আয়টা আমরা কি করব? আমরা ক্রেডিট সাইডে বসাবো, কারণ জানি যে অনুপার্জিত আয় তো ক্রেডিটই হবে। তাহলে আলটিমেটলি দেখো তো, আমরা নগদান এই যে ভুল করেছিলাম, ঠিক আছে, ভুল করেছিলাম নগদান ডেবিট ঠিক আছে, কিন্তু পরে সংশোধনে দিলাম অনুপার্জিত আয় ক্রেডিট। তাহলে ওই যে নগদান ডেবিট অনুপার্জিত আয় ক্রেডিট মিলে গেল, কিন্তু মাঝখান থেকে যে দেনাদার মহাশয় তো ক্রেডিট হয়ে আছে, একে কি করব? একে আমরা সরাসরি এই যে দেনাদার মহাশয় ক্রেডিট কত টাকা ছিল? 100 টাকা। কারণ কি? এই যে লেনদেনই তো 100 টাকা। সো এই দেনাদার মহাশয় যেটা একটা অযথা লেনদেন, বাড়তি লেনদেন, এই লেনদেনটাকে আমার হিসাব থেকে মুছে ফেলতে হবে। আর আমরা জানি যে মুছে ফেলার অন্যতম উপায় ডেবিট থাকলে ক্রেডিট করে দিতে হয়, ক্রেডিট থাকলে ডেবিট করে দিতে হয়। কারণ কি? ডেবিটে ক্রেডিটে কাটাকাটি হয়ে ব্যালেন্স জিরো হয়ে যায়। তাহলে এই দেনাদার মহাশয় ক্রেডিট একে আমার টোটাল হিসাব বই থেকে ভ্যানিশ করতে হলে বা কাটতে হলে কি করতে হবে? দেনাদার মহাশয় আছে ক্রেডিট, একে ডেবিট করে দিতে হবে। তাহলে আমার সংশোধনী জাবেদাতে ডেবিট কে হবে? সংশোধনী জাবেদাতে ডেবিট হবে। দেনাদার মহাশয় কি হবে? দেনাদার মহাশয় হবে ডেবিট। কত টাকা? 100 টাকা। তাহলে দেখো ওই যে আগে দেনাদার মহাশয় ছিল ক্রেডিট আর এখন হয়ে গেছে ডেবিট। তাহলে একবার ডেবিট করলাম, একবার ক্রেডিট করলাম। তাহলে আলটিমেটলি ডেবিটে ক্রেডিটে আমরা জানি কাটাকাটি হয়, এটা তো আমরা সবাই বুঝি, রাইট? আমরা জানি যে ডেবিটে ক্রেডিটে কাটাকাটি হয়, ক্রেডিটে ডেবিটে কাটাকাটি হয়, কিন্তু ডেবিটে ডেবিটে যোগ হয়, ক্রেডিটে ক্রেডিটে যোগ হয়। সেগুলো কিন্তু বেসিক, এগুলো আমাদের বুঝতে হবে। তাহলে আমাদের সঠিক জার্নালটা কি হবে? মানে আমাদের সংশোধনী জার্নালটা কি হবে ভাইয়া? সংশোধনী জার্নালটা হবে দেনাদার হিসাব ডেবিট আর অনুপার্জিত আয় ক্রেডিট। সো ওয়ার ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার? আমাদের কারেক্ট অপশনটা আছে দেনাদার হিসাবে যে ডেবিট 100 টাকা, অনুপার্জিত আয় যেটার আরেকটা নাম কি? অগ্রিম আয়। অনুপার্জিত আয় বা অগ্রিম আয় ক্রেডিট 100 টাকা। সো আমাদের রাইট অ্যান্সার কত? খ নম্বর ভাইয়া। সো এইরকম ইম্পর্টেন্ট ইনফরমেটিভ এমসিকিউ আমরা চেষ্টা করছি যে তোমাদের যারা এইচএসসি 24 ব্যাচ আছো, স্পেশালি তোমাদেরকে টার্গেটে রেখে আগামীতে এইচএসসি এক্সাম এবং এইচএসসি পরবর্তী অ্যাডমিশনে যাতে তোমাদের সাহায্য হয়, তোমরা এমন ইনফরমেটিভ এমসিকিউ জানো এবং আগামী অ্যাডমিশনে ভালো করো আমাদের সাথে থেকে, আমাদের মূল লক্ষ্য এটাই। এছাড়াও তোমাদেরকে একটা মেসেজ দেবো, আমরা রেগুলার অ্যাকাউন্টিং ক্লাস নিচ্ছি রাত 8টার সময়, ঠিক রাত 8টার সময় পুরোহিত স্বাধীন পেজের সাথে থাকতে হবে। তাহলে এমন অনেক ইনফরমেটিভ কোশ্চেন আমরা কিন্তু আলোচনা করতে পারবো, তুমি শিখতে পারবা।
সো তোমাদের সাথে আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে অথবা রাত 8টার সময় লাইভে। সবাই ভালো থাকো আর ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।